ওকে, আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সেল অফ গুডউইল, সেকশন 55 অফ দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। সেল অফ গুডউইলে সেকশন 55 ক্লজ 1 কি বলেছে সেটা আমরা আগে পড়বো। মানে ফার্মটা ডিসলিউশন হয়ে যাবার পর গুডউইলটা সেল করার পর কি কি কনসিকুয়েন্স হতে পারে, এর ফলে কি হতে পারে, কি রাইটস থাকতে পারে পার্টনারদের, কি লায়াবিলিটি থাকতে পারে, সেলার আর বায়ার্সের মধ্যে কি রাইটস আর লায়াবিলিটি রয়েছে, সে সমস্ত কিছু নিয়ে ডিসকাস করছে সেকশন 55 অফ দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। তো আমরা একটু পড়ি সেকশন 55 অফ দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের সাবসেকশন 1। In settling the account of the firm after dissolution, the goodwill subject to the contract between the partners be included the asset and it may be sold either separately or along with other party of the firm. তো এইটা পড়ার আগে আমাদের এটা জানতে হবে এই গুডউইল টার্মটা কি, গুডউইল কথাটা মানে কি বলতে চেয়েছে, আর গুডউইল নিয়ে কেন বা এই সেকশনে ডিল করা হচ্ছে। তো গুডউইল মানে আমরা যেটা পাতি বাংলায় বলি বা ইন দ্য সিম্পল ওয়ার্ডস উই ক্যান সে দ্য গুডউইল মিনস দ্য রেপুটেশন। একটা কোনো ব্যক্তি যখন কোনো কাজ করছে দীর্ঘদিন ধরে, যখন সে ভালো কাজ করছে তখন তার কাজটার নাম যখন চারিদিকে ছড়িয়ে পড়ছে তখন তাকে বলা হয় রেপুটেশন। সাপোজ এ ইজ দ্য পারসন, এ এস্টাবলিশ এ ফার্ম, এ একটা ফার্ম তৈরি করলো, লাইক ল্যাকমি কোম্পানি। সাপোজ আই এম টেকিং এক্সাম্পল, ল্যাকমি কোম্পানি, তো একটা কোম্পানি তো ওরকম একটা ল্যাকমির মতো একটা প্রোডাক্টের ফার্ম তৈরি করলো। তো এর যেভাবে বিজনেসটা করছে তাতে এর একটা ফার্মের রেপুটেশন হলো। এই যে পরবর্তীকালে যত কাস্টমার আসবেন বা ওর যে কাস্টমার তারা কিন্তু ফার্মের নাম অনুযায়ী কিন্তু প্রোডাক্টটা কিনবে, ঠিক আছে? তো এইটাকে বলছে রেপুটেশন, মানে হলো গুডউইল। তাহলে আমরা এই যে গুডউইল কথাটা বললাম, রেপুটেশন কথাটা বললাম, এটা কি চোখে দেখা যায় না? এটা কখনোই চোখে দেখা যায় না। সো উই ক্যান সে দ্য গুডউইল ইজ ইনট্যাঞ্জিবল, ইট ইজ ইনসাবস্টেন্সিয়াল, ইনফর্মস অ্যান্ড ইজ দ্য নেবলিয়াস ইন ক্যারেক্টার। তাহলে আমরা যদি এটাকে ডিকশনারি ওয়ার্ডে ফেলে যদি মিনিং করি তো ইনট্যাঞ্জিবল মানে কি দাঁড়াচ্ছে? হুইচ উই ক্যান নট টাচ, হুইচ উই ক্যান নট সি, হুইচ উই ক্যান নট ফিল। আমরা এটাকে টাচ করতে পারছি না। গুডউইল রেপুটেশনকে কি টাচ করা যায়? টাচ করা যায় না, ফিল করা যায়, ইনফ্যাক্ট আমরা ওটাকে দেখতেও পাই না, কিন্তু এটা নামে চলছে। 2 নম্বর ইনসাবস্টেন্সিয়াল মানে হচ্ছে অবাস্তব। সাবস্টেন্সিয়াল মানে বাস্তবে তার এক্সিস্ট। সাপোজ ইট ইজ আ ডাস্টার, এই ডাস্টারটা আমরা টাচ করতে পারছি, ফিল করতে পারছি, এটা বাস্তবে এক্সিস্টেন্স আছে, কিন্তু গুডউইলটা কোনো এক্সিস্টেন্স আছে না। যেমন ল্যাকমি কোম্পানি, ল্যাকমি কোম্পানির নামটা যে হয়েছে ওটার নামটা কি এক্সিস্টেন্স আছে? না। তো এটা হচ্ছে ইনসাবস্টেন্সিয়াল। লাস্ট পয়েন্টটা কি পাচ্ছি? নেবুলাস ইন ক্যারেক্টার। নেবুলাস মানেটাও কিন্তু ইনসাবস্টেন্সিয়ালের মতো, যেটা কোনো বাস্তব যেটা নেই। তো সেকশন 55 এর সাবসেকশন 1 যেটা বললো ইজ সেটেলিং দ্য অ্যাকাউন্ট অফ এ ফার্ম আফটার ডিসলিউশন, মানে কি বলছে? ফার্মটা যখন ডিসলভ হয়ে যাচ্ছে তখন ফার্মের যে অ্যাকাউন্ট মানে টাকা পয়সা তো ফার্মের পার্টনার্সের মধ্যে ডিস্ট্রিবিউট তো হবে, সেটা যখন সেটেলমেন্ট করতে যাবে তখন সেই ক্ষেত্রে গুডউইলের প্রশ্ন আছে। গুডউইল কি বলছে? গুডউইল শ্যাল বি ইনক্লুডেড ইন দ্য অ্যাসেটস। তার মানে গুডউইলের মধ্যে কাকে ইনক্লুড করা হয়েছে? গুডউইলের মধ্যে ফার্মে অ্যাসেটসটাকে ইনক্লুড করা হয়েছে। ক্লিয়ার? তবে হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড, সেকশনে কিন্তু একটা লাইন ভালোভাবে বলেছে দ্যাট সাবজেক্ট টু দ্য কন্ট্রাক্ট বিটুইন দ্য পার্টনার্স। তার মানে পার্টনার্সের মধ্যে যদি কন্ট্রাক্ট থাকে যে তারা গুডউইল বলতে অ্যাসেটটাকে ইনক্লুড করছে এবং সেটাকে তারা সেল করতে চাইছে, তখন কিন্তু সেই অনুযায়ী হবে। যদি পার্টনার্সের মধ্যে কন্ট্রাক্ট না থাকে তাহলে কিন্তু সেই প্রশ্নটা আসবে না অ্যাসেটে। এবার কি বলছে? এটাকে কি করতে পারে? তারা বিক্রি করতে পারে। তারপর সেকেন্ড পার্টটা কি বললো? ইট উইল বি সোল্ড ইদার সেপারেটলি অর অ্যালং উইথ আদার প্রপার্টি অফ দ্য ফার্ম। ফার্মের অ্যাসেট ছাড়াও তো আদার্স অনেক প্রপার্টি রয়েছে, তারা কি করতে পারে? গুডউইলটাকে সেল করতে পারছে, আলাদাভাবে করতে পারে, অথবা ফার্মে যে আদার্স প্রপার্টি থাকবে সেই প্রপার্টির সাথে ইনক্লুড করে গুডউইলটাকে সেল করতে পারে। এটা বললো সেকশন 55 সাবসেকশন 1।
এবার আসছে সেকশন 55 এর সাবসেকশন 2। এটা কি নিয়ে ডিল করছে? রাইটস অফ বায়ার অ্যান্ড সেলার অফ দ্য গুডউইল। কি নিয়ে ডিল করছে? রাইটস অফ বায়ার অ্যান্ড সেলার অফ গুডউইল। রাইটস অফ বায়ার অ্যান্ড সেলার অফ, মানে কি, এই গুডউইলটাকে যে বিক্রি করছে তার কি রাইটস আর লায়াবিলিটিস রয়েছে, এই গুডউইলটাকে যে কিনছে তার কি রাইটস রয়েছে। কি বললো? where the goodwill of a firm is sold after the dissolution, তার মানে যখন একটা ফার্মে গুডউইলটা যখন বিক্রি করা হয়ে গেল ডিসলিউশনের পর, তখন সেক্ষেত্রে এ পার্টনার মে ক্যারি অন দ্য বিজনেস কম্পিটিং উইথ দ্যাট অফ দ্য বায়ার অ্যান্ড হি মে অ্যাডভার্টাইজ সাচ বিজনেস। তখন কি বলছে? ওই যে ফার্মটা সাপোজ এ ইজ আ ফার্ম, ক্লিয়ার, এই ফার্মে গুডউইলটা কাকে বিক্রি করলো? বি কে বিক্রি করলো। এটা ডিসলিউশন হয়ে যাওয়ার পরে কিন্তু বিক্রি করতে পারছে, তার নট বিফোর দ্য ডিসলিউশন। পয়েন্ট টু বি নোটেড, আফটার ডিসলিউশন যখন ফার্মটা ডিসলভ হয়ে গেল, তারপর এ যখন ফার্মটার গুডউইলটাকে যখন বিক্রি করলো, তখন এর ফার্মে একজন পার্টনার, সাপোজ ধরলাম পি, সে চাইছে বিজনেসটাকে ক্যারি অন করতে। তার মানে সেটা কিসের বিজনেস করলো? সাপোজ ধরলাম কোনো প্রোডাক্ট তৈরি করা বিজনেস করছে, বা তার পারফিউম তৈরি করা, বা পেন ম্যানুফ্যাকচার, এটা একটা বিজনেস করছে। পি চাইছে যে এই বিজনেসটা কন্টিনিউ হোক। তখন কিন্তু তাদেরকে কি করতে হবে? এই বিজনেসটা সম্পর্কে কাকে জানাতে হবে? যাকে বিক্রি করেছে বিজনেসটা সম্পর্কে জানাতে হবে। হি মে অ্যাডভার্টাইজ দ্য বিজনেস, সে বিজনেসটা সম্পর্কে অ্যাডভার্টাইজ দিতে পারে। কিন্তু পয়েন্ট হবে নোটেড, কিন্তু তার আগে একে বিয়ের সাথে একটা এগ্রিমেন্ট করতে হবে। সেই এগ্রিমেন্টে কিছু শর্ত বলা থাকবে, সেই শর্ত অনুযায়ী বি পার্টনার যে সেই ফার্মের বিজনেসটাকে কন্টিনিউ করতে পারে। তো কমন সেন্স অনুযায়ী কী হতে পারে শর্ত? আমি যদি ফার্মটাকে কিনি, ফার্মের গুডউইলটা কিনি এত কোটি টাকা দিয়ে, তাহলে অবভিয়াসলি আমি কি করব? ফার্মটা থেকে যে গুডউইল, যে বেনিফিটটা, ওই নাম রেপুটেশনের ফলে যে আমার বিজনেসটা বাড়বে, সেটা তো আমি চাইবো। এখন আমি কেনার পরে লাভবান কিনলাম কোটি টাকা খরচ করে, কিন্তু যে আগে মালিক ছিল ফার্মটা, সে ওই গুডউইলটাকে ইউজ করছে, তা সেই ফার্মের নামটা নিয়ে বিজনেস চালিয়েছে, তাহলে আমার কিছু লাভ হলো কি? হলো না। তো কমন সেন্স অনুযায়ী কী হতে পারে এগ্রিমেন্টে? একই। তো ফার্স্ট কী করতে পারবে? পি কী করতে পারবে? ফার্মটার নামটাকে ইউজ করতে পারবে না, তাহলে নেম অফ দ্য ফার্ম হি ক্যান নট ইউজ। আরেকটা কী করতে পারে? নাম ইউজ করলো না, বলতেই পারে আমি এই ফার্মের বিজনেসটাকে রিপ্রেজেন্ট করছি, না সেটাও করতে পারবে না। হি ক্যান নট রিপ্রেজেন্ট দ্য ফার্ম টু ক্যারি অন দ্য বিজনেসটাকে ক্যারি অন করার জন্য সে কিন্তু নিজেকে ফার্মের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কিন্তু ধরবে না। আরেকটা কি করতে পারে না, এটা অতটা মাথায় নাও আসতে পারে, বাট আমি বললাম এই ফার্মটা ডিসলভ হওয়ার আগে কোনো ইনসিডেন্ট, প্রত্যেকটা ফার্মে কি থাকে? একজন সলিসিটারকে অ্যাপয়েন্ট করা থাকে, যে কোনো ডিসপিউট হলে সলিসিটার এসে দেবে, থাকে তো। এইবার কি বললো? এই ফার্মটা ডিসলভ হওয়ার আগে যে সলিসিটারকে কাস্টম করা হয়েছিল, ঠিক আছে, সলিসিট করা হয়েছিল যে পার্সনকে, রিজলিউশনের পর বিক্রি হয়ে যাওয়ার পর সেই পার্সনকে কিন্তু পি আর কাস্টম করতে পারবে না। যে কিনা ফার্মটা নিয়ে ডিল করতো, পার্সোনাল ম্যাটার ইজ আলাদা ইস্যু, অ্যানাদার ইস্যু, নট ফার্ম রিলেটেড কোনো মামলায় কিন্তু সেই সলিসিটকে আর কাস্টম করতে পারবে না, ইনভলভ করতে পারবে না, বা অ্যাপয়েন্ট করতে পারবে না। এই হচ্ছে এগ্রিমেন্ট। আই হোপ এগ্রিমেন্টে কোনো ভয়েড, ইললিগাল, রেস্ট্রিকশন কিছুই করেনি। পয়েন্ট বিনোটে এইখানে আরেকটা পয়েন্ট টুইস্ট করলো যে এগ্রিমেন্ট ইন রেজিস্ট্যান্ট অফ ট্রেড, এটাও তো করতে পারে না। আমি কোটি টাকা দিয়ে কিনলাম গুডউইল আমার মুনাফার জন্য, এখন তুমি যদি বিজনেসটাকে কন্টিনিউ করো, বা সাপোজ তুমি আজকের ডেটে বিক্রি করলে আমার কাছে, কালকে দিয়ে বিজনেস কন্টিনিউ, লোকে এসে কী করে? তোমার কাছেই তো যাবে না, আমার কাছে ধরাই না আসবে না। তোর জন্য কী বলতে, আমার তো লোকসান হচ্ছে, তা আমার কিনে লাভটা কী হলো? তার জন্য বিয়ে কি করতে পারে? এই ফার্মটাকে যে পার্টনার রয়েছে, ছিল যে, নট রয়েছে, যে ছিল, তাকে কিছু রেস্ট্রিকশন দিতে পারে।
যে রেস্ট্রিকশনটা সেকশন 27 অফ দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী ভ্যালিড কখন, যদি সে রেস্ট্রিকশনটা রিজনেবল হয়। কি রেস্ট্রিকশন করতে পারে, যে কোনো পার্টনার কিন্তু কি বলছে একবার পড়ে নি, any partner may upon the sale of goodwill of the firm make an agreement with the buyer that such partner will not carry on any business similar to that of the firm। মানে এই ফার্মটা যে বিজনেসটা ক্যারি অন করতো সেই বিজনেসটার মতনই কিন্তু আরেকটা বিজনেস করতে পারে না। কতটা শুনে হয়তো ইলিগাল টাইপের মনে হয়, হ্যাঁ এখানে শেষ না। তারপরে কি বললো উইদিন এ স্পেসিফাইড পিরিয়ড আর উইদিন এ স্পেসিফাইড লোকাল লিমিট, মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য 1 বছর হোক 2 বছর হোক হোয়াট এভার, বাট সেটা রিজনেবল হওয়া চাই। দীর্ঘ 20 বছর ধরে বিজনেস করবে না, 10 বছর ধরে বিজনেস করবে তা কিন্তু না, একটা রিজনেবল পিরিয়ড অফ টাইম দরকার। স্পেসিফাইড পিরিয়ড অফ টাইমে বিজনেস করতে পারবে না কোনটা, যেটা ফার্ম আগে করতো, যে ম্যানুফ্যাকচারিং, ধর বললাম পেন ম্যানুফ্যাকচারিং করছে, সে বিজনেসটা বিক্রি করার পরে কিন্তু শুরু করতে হবে, একটা রিজনেবল পিরিয়ড অফ টাইমে তাকে স্টপ রাখতে হবে। অথবা একটা স্পেসিফাইড লোকাল লিমিটের মধ্যে পিরিয়ড করতে পারে না। আজকে সাপোজ হচ্ছে কৃষ্ণনগরে চত্বরে আমার যে বিজনেসটা ছিল, যে ফার্মটা আমি গুডউইলটা বিক্রি করা, আমি কৃষ্ণ চত্বর কোথায় রয়েছে, কৃষ্ণ চত্বরে কোর্টের সামনে রয়েছে বিজনেসটা, আমি কি পরবর্তী বিজনেস যেটা করছে কি ওই কোর্টের পাশেই গিয়ে করতে পারবো না। আমাকে বলে দিল তুমি কৃষ্ণনগর এই পোর্শনটা আসতে পারো না, তুমি অন্যদিকে চলে যাও, কারণ এই পোর্শনে গুডউইল তুমি আমাকে বিক্রি করে দিয়েছো। আমাকে আর গুডউইলটা কিসের উপর ডিপেন্ড করে, আমরা অলরেডি জানি গুডউইলটা কী করে সোশিও ইকোনমিকের উপর ডিপেন্ড করছে, সেখানকার কি বলে বিজনেস নেম আর রেপুটেশনটা কি আছে, ক্যারেক্টার অফ দ্য বিজনেস, নেচার অফ দ্য বিজনেস, এটা কি করছে তার পাশে যে কন্টেম্পোরারি মার্কেট রয়েছে সেটার উপর ডিপেন্ড করছে, আর কি করছে প্রিভেল করছে সোশিও ইকোনমিক ইকোলজির উপর। তো এই সমস্ত ব্যাপারগুলোর জন্যই কিন্তু বিয়ে করতে পারে কি একে রেস্ট্রিক্ট করে দিতে পারি, ইউ কান্ট ডু ইট ফর দ্য স্পেসিফাইড পিরিয়ড অফ আ টাইম অ্যান্ড ফর দ্য স্পেসিফাইড লোকাল লিমিট, দ্যাট ইজ ভ্যালিড আন্ডার দ্য সেকশন 27 of the Indian Contract Act, but mind it that agreement will be valid if it is the reasonable restrictions, রিজনেবল রেস্ট্রিকশনস হলে তবেই সেটা ভ্যালিড। এটাই হচ্ছে সেকশন 55 এ মেনশন আছে।